আজই তৃণমূলে যোগ দিতে চলেছেন অভিনেত্রী পার্নো মিত্র। আজই তৃণমূল ভবনে তার যোগদানের সম্ভাবনা। সরাসরি দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তৃণমূল ভবনে তার যোগদানের সম্ভাবনা রয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। 2019-এ বিজেপিতে যোগদান করেছিলেন অভিনেত্রী পার্নো মিত্র। 2021-এ বিজেপির প্রার্থী হয়ে বরানগরে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় তৃণমূল কংগ্রেসের হয়ে তার বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তাপস রায়। সেই ভোটে তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলেন অভিনেত্রী পার্নো মিত্র। 2021 বিধানসভা নির্বাচনে হারের পর তাকে সেভাবে সক্রিয় রাজনীতিতে আর দেখা যায়নি। 2026-এর বিধানসভা ভোটের আগে কুল বদল করতে চলেছেন অভিনেত্রী পার্নো মিত্র। 2019-এ বিজেপিতে যোগদান করেছিলেন অভিনেত্রী পার্নো মিত্র। তৃণমূলে যোগ দিতে চলেছেন তিনি। 2021-এর বিধানসভা ভোটের আগেই অভিনেত্রী পার্নো মিত্র তৃণমূলে যোগ দিতে চলেছেন। সরাসরি তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকের ছবি আপনাদের সামনে রেখেছি। প্রথমেই আপনাদের সকলকে শুভেচ্ছা। গতকাল বড়দিন গেছে এবং বাংলায় যেভাবে বড়দিন পালিত হয়েছে, সমস্ত মানুষ এই বড়দিনে আনন্দ উৎসবে সামিল হয়েছে, সেটা আপনারা দেখেছেন। এটা বাংলার গৌরবকে আরো বেশি বুঝিয়ে দিল যে এই গৌরব বাংলা যেমন অর্জন করেছে আগে থেকেই, সেই গৌরবে কোথাও কোনো ছেদ ঘটেনি। আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি এবং আমাদের সম্মানীয় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এখানে এসেছি আপনাদের সামনে। আমাদের আরেকজন মানুষ যিনি যথেষ্টভাবে বাংলায় পরিচিত অথবা পরিচিতা, পার্নো মিত্রকে আমরা আমাদের দলের সঙ্গে সংযুক্ত করছি, কারণ পার্নো মিত্র সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের দলে আসার কথা জানিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনিও দলকে নির্দেশ দিয়েছেন যে পার্নো মিত্রকে দলে সংযুক্ত করার। আপনারা জানেন ছবির জগৎ, তার সাথে যাদের পরিচিতি আছে এবং বাংলা তো ছবির জগতের সাথে সবসময় পরিচিত থেকেছে এবং আছে, তারা জানেন যে পার্নো মিত্র 2007 সাল থেকে এই ছবির জগতে তার পদার্পণ এবং সেখান থেকে আজ পর্যন্ত 40-এর ওপর ছবি তার করার সুযোগ হয়েছে। তার মানে মানুষ গ্রহণ করেছে তাকে, এবং তাই এই 40 সংখ্যা তারও উপরে এই স্বল্প সময়ের মধ্যে 7 সাল থেকে 25-এর মধ্যে তার করার সুযোগ হয়েছে। রঞ্জনা আমি আর আসবো না, এটা দিয়ে তার শুরু এবং পথ চলছেই কিন্তু, এবং আমাদের বিশ্বাস আগামী দিনও খুব ভালোভাবে নিজেকে তার নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারবে। সঙ্গে সঙ্গে মানুষের জন্য যে কাজ, মানুষের পাশে থাকার কাজ, একজন নাগরিক হিসাবে যেটা তার মূল কর্তব্য, সেই কর্তব্য সম্পর্কেও সচেতন পার্নো। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে মহিলা হয়ে পার্নো মিত্র তার নিজের স্বক্ষেত্র যেমন তার সাথে সে যুক্ত, আবার
তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সে আজকে এখানে এসেছে। তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকেও আমরা তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ আমাদের মাননীয় নেত্রী যেভাবে মহিলাদের আরো বেশি সশক্তিকরণের লক্ষ্যে তার কাজ করেন, পার্নো কিন্তু তাতে আকৃষ্ট হয়ে আমাদের এখানে আজকে এসেছে। তাই এরপর আমি আমাদের সহ সভাপতি, আচ্ছা জয়েন্টটা আমরা করিয়ে দিই, তারপরে আপনাদের কাছে আরো আমাদের সহ সভাপতি এবং পার্নো বলবে। এবার আমি অনুরোধ করব আমাদের মাননীয় সহ সভাপতি, তিনি দু এক কথা বলবেন। হ্যালো, পার্নো 2019 থেকে সক্রিয় রাজনীতিতে গিয়েছিল। 2019-এ দিল্লিতে বেশ কিছু তখনকার বাংলা সিনেমার এবং বাংলা টেলিভিশনের বেশ কয়েকজন একসঙ্গে গিয়ে বিজেপিতে যোগদান করেছিল। তাদের অনেকেই এখন আর বিজেপির মঞ্চে বা বিজেপির মিছিলে দেখা যায় না। পার্নো দীর্ঘদিন ধরে সে নিষ্ক্রিয়। নানা কারণে সে যোগাযোগ করে বলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে কর্মসূচি চলছে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার, তার সঙ্গে সে যুক্ত হতে চায় এবং পার্টির সর্বোচ্চ নেতৃত্ব তাকে সাদরে গ্রহণ করার পরিকল্পনা করে। তার জন্যই আজকে পার্নো মিত্র সে তৃণমূল পরিবারের এক সদস্য হিসেবে যোগদান করলো এবং সামনের দিনে আমরা আশা করি সে তার সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এগিয়ে যাওয়ার পরিকল্পনা এবং যে উন্নয়নের রাস্তা, তাতে সে যোগদান করবে। এরপর পার্নো বলবে। এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ এবং গতকাল বড়দিন ছিল, তার শুভেচ্ছা। আজকে আমার জন্য একটা খুব বড় দিন, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার আশীর্বাদে আমার একটা নতুন পথযাত্রা শুরু, এবং সেই পথে এগিয়ে যাব আমি দিদির সাথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আরেকটা কথা বলবো যে 6 বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান দিয়েছিলাম। যেটা ভেবেছিলাম তখন হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি, এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয়। সেটা সংশোধন করার সময় এসে গেছে বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে নিজেকে সত্যি ধন্য মনে করছি। এবং চন্দ্রিমাদি, জয়ব্রত দা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আজকে এই পতাকা তুলে দিয়ে আমাকে তোমাদের একজন মেম্বার হিসেবে গ্রহণ করলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আমাকে অনেক বছর ধরে চেনেন, আমার কাজ দেখেছেন, আমার নির্বাচনের সময় ছিলেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ। জয় বাংলা। না, আমরা ইতিমধ্যেই বলে এসেছি এবং সেটাকে সিম্পলিফাই করার কথাও আমাদের সিইও বলেছিলেন, যে যেখানে লজিক্যাল এরার্স আছে, ডিসক্রিপেন্সিস আছে, সেখানে নোটিশ না দিয়ে সেগুলো এমনি ঠিক করা যায়। সুতরাং সে কথা বলা হয়েছে। আমাদের নিশ্চিতভাবে বিশ্বাস আছে যে সঠিক পথে করার চেষ্টা করবেন তারা। তারপরে যদি ওপর থেকে কোনো ওই মানে কিছু
আলাদা করে কোনো বিহাইন্ড দ্য ভেল কিছু থাকে সেটা মানুষ বুঝতে পারছে। তবে আমরা আমাদের এখানে মানুষ সচেতন আছেন, মানুষ সঠিকভাবে যা ব্যবস্থা নেওয়া সেটা নেবেন। এই আতঙ্ক তৈরি করছে কে, কারা তৈরি করছে, আর তারা তার দায় নিচ্ছে না কেন? কেন আতঙ্ক তৈরি হবে? একজন মানুষ নাগরিক হিসেবে তার নাগরিকত্বের পরিচয় নতুন নতুন করে বারবার দিতে হবে, এ কে বলছে? একবার ভোট দিয়েছেন, একবার নয়, যে মানুষগুলির প্রাণ যাচ্ছে তারা বহুবার ভোট দিয়েছেন। সে বহুবার ভোট সবাই জানে। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে আইন তৈরি হয়েছে, সেই আইনে ভোটার লিস্টে নাম তোলাটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো সে তুলতেই পারে, তোলবার পরে ভোট দিয়েছে, ভোটার লিস্টে নাম উঠেছে, আবার গিয়ে তাকে ভোটের জন্য তার নিজের নাগরিকত্বের পরিচয় দিতে হবে। যখন সুপ্রিম কোর্ট বলছে যে ইসিআই কিন্তু নাগরিকত্বের পরিচয় মানে দেওয়ার কোনো লোক নয়, সুতরাং তাকে আবার ডকুমেন্ট দেখাতে হবে, আবার যেতে হবে। এটা করছে বলে এই একটা ভয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। আর এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের, এবং যারা মানে সবচেয়ে বড় কথা আমাদের যিনি একেবারে মাথায় রয়েছেন শ্রীযুক্ত জ্ঞানেশ কুমার, তাকে তো এই দায় নিতেই হবে। এতগুলো মানুষের প্রাণহানি, এর দায় তো তাকেই নিতে হবে। আমি একটা কথা বলি এই প্রসঙ্গে, চন্দ্রিমাদির কাছ থেকে অনুমতি নিয়ে। দেখুন, স্বাধীনতার পরে এত দশক চলে গেছে, ইলেকশন কমিশন তৈরি হওয়ার পরে ৭৭ বছর চলে গেছে। ইলেকশন কমিশনের কাজ এবং ভূমিকা সবসময় ইতিবাচক ছিল বলে ভারতবর্ষের গণতন্ত্র শক্তিশালী থেকে আরো শক্তিশালী হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, বহুদলীয় গণতন্ত্রের দেশ আমাদের। কিন্তু হঠাৎই একটা জিনিস সবাই লক্ষ্য করছেন, যে ইলেকশন কমিশন যেন একটা নিজেদেরকে ভিলেন রূপে প্রতিপন্ন করার আপ্রাণ চেষ্টা করছে সাধারণ মানুষের কাছে। একটা সাংঘাতিকভাবে অপরিকল্পিত এবং প্রস্তুতিহীন একটা পদ্ধতি তারা শুরু করলেন। গায়ের জোরে চাপ দিয়ে যে করেই হোক করাবো, এবং মানুষের বন্ধু হিসেবে না, গণতন্ত্রের বন্ধু হিসেবে না। এবং আজকে যে পরিস্থিতি আপনারা বলছেন এক একটা ফেজ যাচ্ছে, আবার এসআইআর এর ফেজ, এই সামনের দিনে দেখুন কতগুলো ফেজ আছে, কাদের কখন ডাকবে, কত দূরে ডাকবে, চিঠি পৌঁছবে কিনা, কি ডকুমেন্ট নিয়ে আসবে, সমস্তটাই একটা আতঙ্কের পরিবেশ। একজন মারা গেছে, আবার আপনারা শুনেছেন 2 ছেলেকে তাদের নোটিশ পাঠানো হয়েছিল, সেই চিন্তায় হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। এই মৃত্যু মিছিল চলছে। এবং সব থেকে বড় কথা, সারা ভারতবর্ষে রসিকতা শুরু হয়েছে যে মা ছেলেকে ঘুম পাড়াচ্ছে। সেই যে বিখ্যাত সিনেমার ডায়লগ, সোজা নেই তো গব্বর আ যায়গা, এখন বলছে সোজা নেই তো ইসিআই আ জায়গা, ইলেকশন কমিশন আ জায়গা। অনেকে আবার খারাপভাবে ইলেকশন কমিশনের চিফ যিনি মুখ্য নির্বাচন আধিকারিকের নাম করে বলছে যে ও এসে যাবে, ঘুমিয়ে পড় বাবা। এই রকম কিন্তু আমরা কোনোদিন চাইনি যে ইলেকশন কমিশন সাধারণ মানুষের কাছে ত্রাস হয়ে উঠবে। তাই জন্যে আমাদের সামনের দিনে আমরা বলেছি যে সমস্ত জনগণের পাশে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন সমস্ত সাধারণ মানুষের পাশে। তাদের যে নোটিশ প্রক্রিয়া, তাদের নাম তোলার প্রক্রিয়া, ক্লেমস অ্যান্ড অবজেকশনের সময় শুরু হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিন রাত, সপ্তাহে 7 দিন তারা পাশে দাঁড়াবে, যাতে কোনো বৈধ ভোটারের নাম ইলেকশন কমিশন জোর করে বাদ না দিতে পারে। একটা প্রশ্ন রাখি, যদি শুভেন্দু অধিকারী একটা প্রসঙ্গ তুলেছে যে মুসলিম সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান বিশ্ব ইজতেমা, সেখানে রাজ্য সরকার 15 কোটি টাকা বরাদ্দ করেছে। কেন করা হয়েছে? গঙ্গাসাগর উৎসবের জন্য কেন বরাদ্দ করা হয়?
উনি কি প্রশ্ন তুলেছেন তার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। রাজ্য সরকার যেখানে যেখানে দেওয়ার দরকার সেখানে সেখানে রাজ্য সরকার দেবে। এবং কে বলেছে ওনাকে যে গঙ্গাসাগরে কিছু দেয়া হয় না? গঙ্গাসাগরের এই যে মুড়িগঙ্গা ব্রিজ হচ্ছে, উনি জানেন ওটা কত বড়, ওটার জন্য কত টাকা রাজ্য সরকার দিচ্ছে? সেটা তো পুণ্যার্থীরা যাবে বলে তার জন্য দিচ্ছে। আর গঙ্গাসাগরে যা কিছু নিচ্ছে তা নিয়ে যে চলে যাচ্ছে, এখানে কিছু না রেখে এই যে ফান্ড নিয়ে চলে যাচ্ছে উত্তরপ্রদেশে, তাহলে সেটা নিয়ে তো মাননীয় যিনি বিরোধী দলনেতা তিনি কিছু বললেন না। আর্নিংটা হচ্ছে বাংলায় আর নিয়ে যাওয়া চলে হচ্ছে, খরচটা হয়ে যাচ্ছে অন্য রাজ্যে, তা বলছেন না। আমাদের মুখ্যমন্ত্রীকে কোথায় কি দিতে হবে ফান্ড সেটা শেখাতে হবে না কাউকে। মুখ্যমন্ত্রী জানেন, মুখ্যমন্ত্রী করছেন, মুখ্যমন্ত্রী করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।